আজকের দিনে মানুষ যখন দুবাইয়ের কথা ভাবে তখন চোখে ভেসে ওঠে ঝকঝকে স্কাইলাইন, যার মাথায় দাঁড়িয়ে আছে বুর্জ খলিফা, সোনার প্রলেপ দেয়া গাড়ির বহর, মরুভূমির বুকে বরফে ঢাকা স্কি স্লোপ, আর মানুষের হাতে বানানো খেজুর পাতার মতো দ্বীপপুঞ্জ। সবকিছু যেন ভবিষ্যতের কোনো শহর একেবারে সাইফাই সিনেমা থেকে উঠে আসা। কিন্তু এই চকমক স্টিল আর কাঁচের শহরের ভিতরে লুকিয়ে আছে এক অবাক করে দেয়া ইতিহাস। কারণ মাত্র 100 বছর আগে দুবাইয়ের ধারে কাছে ছিল না। তখন এটা কোনো ধনী শহর তো দূরের কথা, ঠিকঠাক শহরই ছিল না। তাহলে কিভাবে এই নিরিবিলি মরুভূমির জনপদ পৃথিবীর সবচেয়ে ধনী জায়গাগুলোর একটিতে রূপান্তরিত হলো? আজকের অদ্ভুত দুনিয়ার এই ভিডিওতে আপনি জানতে চলেছেন দুবাই কিভাবে এখান থেকে এখানে গেল। আপনি যদি 1900 সালের শুরুতে দুবাই সফর করতেন তাহলে দেখতে পেতেন না কোনো সুপার কার, না বিলাসবহুল হোটেল। আপনি দেখতে পেতেন দুবাই ক্রিকের ধারে গড়ে ওঠা একটি সাধারণ মাছ ধরা আর ছোটোখাটো বাণিজ্যের গ্রাম। এখানকার মানুষজন কাটাতেন সাদামাটা আর প্রায়শই কঠিন জীবন। মাছ ধরা, ছোট ব্যবসা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মুক্তা শিকার। উপসাগরের জল ছিল বিখ্যাত প্রাকৃতিক মুক্তার জন্য, আর বহু প্রজন্ম ধরে এই মুক্তা শিকারই ছিল দুবাইয়ের অর্থনীতির মেরুদণ্ড। মাসের পর মাস সাগরে কাটাতেন মানুষ। আধুনিক যন্ত্রপাতি বা অক্সিজেন ছাড়াই ডুব দিতেন, শুধুমাত্র একটি মুক্তার আশায়, যেটা দিয়ে হয়তো পরিবারের পেট ভরবে। কিন্তু 1930-এর দশকে সবকিছু বদলে গেল। বিশ্ব অর্থনীতি তখন ভেঙে পড়ছে, আর তখনই এলো শেষ আঘাত, জাপানি কৃত্রিম মুক্তার আবির্ভাব। এই মানবসৃষ্ট মুক্তাগুলো সস্তা, সহজে তৈরি হয় এবং দেখতে প্রায় প্রকৃত মুক্তার মতো। এক রাতে যেন উপসাগরে মুক্তার চাহিদাও উধাও হয়ে গেল। দুবাইয়ের অর্থনীতি ভেঙে পড়ল। দারিদ্র গ্রাস করলো এই অঞ্চলকে। কোনো তেল ছিল না, শিল্প ছিল না, অবকাঠামোও ছিল না। শহরটা তখন কেবল টিকে থাকার জন্য লড়ছে। দুবাইয়ের যখন এরকম অবস্থা, তখন এক নিঃশব্দ বিপ্লবীর আগমন ঘটে। তিনি ছিলেন শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুম। শেখ রাশিদ বিশ্বাস করতেন দুবাই শুধুমাত্র তেলের উপর নির্ভর করে নয়, বরং ব্যবসা, পরিকাঠামো আর বৈশ্বিক সংযোগের মাধ্যমে এক নতুন পরিচয় পাবে। এই সময় দুবাই ছিল স্রেফ এক মরুভূমির শহর, ধুলোমাখা রাস্তায় মুক্ত শিকারীদের জীবন, খুবই সাধারণ। আর ঠিক তখনই তিনি স্বপ্ন দেখেছিলেন এক অসম্ভবের। 1966 সালে দুবাইয়ে তেল আবিষ্কৃত হয়, কিন্তু এখানেই শুরু হয় ভুল ধারণার ভাঙন। আবুধাবির মতো বিশাল তেলের ভান্ডার ছিল না দুবাইয়ে। প্রকৃতপক্ষে দুবাইয়ে তেল ছিল অল্পই, কিন্তু শেখ রাশিদ জানতেন তেলই সব কিছু নয়। তাই তিনি বিলাসিতা নয়, বেছে নিয়েছেন ভবিষ্যতের পথে বিনিয়োগ। তিনি তৈরি করলেন পোর্ট রাশিদ। 1970-এর দশকে যখন অনেকেই বলেছিল এত বড় বন্দর এই ছোট শহরের জন্য বাড়াবাড়ি, তিনি বাড়ালেন বিমানবন্দর, উন্নত করলেন সড়কপথ, গড়ে তুললেন ড্রাই ডক এবং ভবিষ্যতের এক বৈশ্বিক লজিস্টিক হাবের ভিত। সময়টা ছিল ঝুঁকির। সমালোচকের প্রশ্ন তুলছিল, এত বড় পরিকাঠামো কিসের জন্য? কিন্তু শেখ রাশিদের চোখ ছিল দশকের পর দশক পরেও। তিনি দুবাইকে তেলের শহর নয়, বরং এক বৈশ্বিক মিলনস্থল হিসেবে কল্পনা করেছিলেন, যেখানে জাহাজ, বিমান আর মানুষ আসবে পৃথিবীর নানা প্রান্ত থেকে। দুবাইয়ের উত্থানের কাহিনীতে সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলো একটি ছিল ফ্রি ট্রেড জোনের সৃষ্টি। এই বিশেষ অর্থনৈতিক এলাকাগুলোতে ব্যবসা করা হতো সম্পূর্ণ কর মুক্তভাবে, না কোনো ইনকাম ট্যাক্স, না কর্পোরেট ট্যাক্স, আর বিদেশিরা চাইলে শতভাগ মালিকানাও রাখতে পারত। মধ্যপ্রাচ্যে এমনটা একেবারে বিরল ছিল। নিয়ম ছিল সহজ, কাগজপত্র কম, কিন্তু সুযোগ সুবিধা ছিল বিশাল। এই মডেল দুবাইকে পরিণত করেছিল আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য এক আকর্ষণের কেন্দ্রে, বিশেষ করে টেকনোলজি, মিডিয়া, লজিস্টিক ও ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে। বহুজাতিক কোম্পানিগুলো ভিড় জমাতে শুরু করে। সঙ্গে আসে প্রতিভা, পুঁজি আর গ্লোবাল কানেকশন। উদ্যোক্তাদের জন্য দুবাই শুধু স্বাগত জানাননি, যেন লাল গালিচা বিছিয়ে দিয়েছিল। কিন্তু শুধু ট্যাক্স সুবিধা দিয়ে তো একটা গ্লোবাল হাব তৈরি হয় না। 1985 সালে দুবাই নেয় আরেকটা সাহসী সিদ্ধান্ত, এমিরেটস এয়ারলাইন্সের যাত্রা শুরু। সেই সময় কেউ বিশ্বাসই করতো না যে মরুভূমির মাঝখানে একটা ছোট্ট শহর থেকে এমন এক বিশ্বমানের এয়ারলাইন্স গড়ে উঠতে পারে। কিন্তু দুবাই পিছিয়ে না গিয়ে দ্বিগুণ জোরে এগিয়ে যায়। এমিরেটস শুধু দুবাইকে বিশ্বের সঙ্গে যুক্ত করেনি, বরং পুরো বিশ্বকেই দুবাইয়ের মধ্য দিয়ে যুক্ত করেছে। ইউরোপ, এশিয়া আর আফ্রিকার মাঝখানে কৌশলগত অবস্থান আর বিমানের ভেতরে বিলাসবহুল অভিজ্ঞতা, সব মিলিয়ে এয়ারলাইন্স হয়ে ওঠে দুবাইয়ের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। ট্যুরিস্ট, ব্যবসায়ী আর বিনিয়োগকারীরা আসতে শুরু করলে ঢেউয়ের মতো। একসময় যে দুবাই ছিল শুধু একটা স্টপ ওভার, সেটা এখন নিজেই এক গন্তব্য। এরপর 2000 দশকের শুরুতে সরকার নিল আরও যুগান্তকারী পদক্ষেপ। বিদেশিদের জন্য খুলে দিল রিয়েল এস্টেট মার্কেট। এর ফলাফল, গোটা অঞ্চলে এরকম রিয়েল এস্টেট বুম আগে কেউ দেখেনি। পাম জুমেলের মতো হাতে তৈরি করা পাম আকারের দ্বীপ এবং পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা, এইসব প্রকল্প হয়ে ওঠে দুবাইয়ের দৃষ্টির সাহসী প্রতীক। আকাশ ছুটে থাকা ক্রেন, একের পর এক বিলাসবহুল টাওয়ার যেন মরুভূমির থেকে রাতারাতি উঠে এলো। রিয়েল এস্টেট হয়ে উঠলো এক প্রকার গোল্ড রাশ, আর সবাই নিজেকে ব্র্যান্ড করলো এমন এক জায়গা হিসাবে যেখানে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়। বাস্তবেই এই সব কিছুর পাশাপাশি শহরটা নিজের চেহারায় আমূল বদলে ফেললো। দুবাই হয়ে উঠলো এক বিলাসিতার রাজ্য, ভবিষ্যতে এক বিস্ময় শহর। বিশাল শপিং মল, ইনডোর স্কি স্লপ, জলের নিচে হোটেল আর ওপেরার মতো নাচানো ফোয়ারা, সবকিছুই তৈরি হলো আরও বড়, আরও সাহসী, আরও নজরকাড়া করে। শপিং ফেস্টিভ্যাল আর আন্তর্জাতিক ইভেন্টে ভরে উঠল শহর।
বিশ্বের অভিযাত্রা শুধু অর্থের টানে নয়, এই গ্ল্যামার আর ইউনিক অভিজ্ঞতার জন্য ছুটে এলো। দুবাই কারো অনুসরণ করছিল না, বরং নিজেই দুনিয়াকে তাক লাগাতে যাচ্ছিল। কিন্তু 2008 সালে এলো বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, আর সেই ঝলমলে রঙের নিচে ফাটল ধরতে শুরু করলো। মেগা প্রজেক্টগুলো চালাতে গিয়ে দুবাই প্রচুর ঋণ নিয়েছিল। হঠাৎ করে সেই ঋণ শোধ করার সামর্থ্য হারিয়ে ফেললো তারা। প্রকল্পে থেমে গেল, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস নড়ে গেল, স্বপ্নটা যেন একেবারে ভেঙে পড়ার মুখে। ঠিক তখনই এগিয়ে আসে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতের ধনী রাজধানী, এক বিশাল আর্থিক সাহায্য নিয়ে। ধন্যবাদ স্বরূপ দুবাই তার সবচেয়ে গর্বের প্রজেক্ট বুর্জ দুবাই এর নাম বদলে রাখে বুর্জ খালিফা, আবুধাবির শাসকের নামে। নিজের দুর্বলতা থেকে শিক্ষা নিয়ে দুবাই একসময় এমনভাবে বদলাতে শুরু করলো যা আগে কল্পনা করা যায়নি। তেলের উপর নির্ভরতা অনেক আগেই কমে গিয়েছিল, কিন্তু এবার তারা আরও বেশি জোর দিল প্রযুক্তি, বৈশ্বিক লজিস্টিক, রিয়েল এস্টেট, ফাইন্যান্স আর প্রিমিয়ার ট্যুরিজমের মতো ক্ষেত্রে। তৈরি করলো বিশাল ফ্রি ট্রেড জোন, টানলো আন্তর্জাতিক হেডকোয়ার্টার, বিনিয়োগ করলো পরিকাঠামোয়, আর নিজেকে গড়ে তুললো এক ট্যাক্স বন্ধু ব্যবসা প্রথম শহর হিসাবে, যেখানে উদ্যোক্তা আর কর্পোরেট দুজনেরই জায়গা আছে। এরপর এলো এক বিশাল ইভেন্ট, এক্সপো 2020, যা কোভিডের কারণে কিছুটা পিছিয়ে যায়, কিন্তু 2021 সালে সেই জাঁকজমক নিয়ে শুরু হয়। এটা শুধু প্রযুক্তি আর সংস্কৃতির প্রদর্শনী ছিল না, এটি ছিল এক সাহসী বার্তা, একটা শহরের ঘুরে দাঁড়ানোর গল্প। দুবাই এক্সপোকে ব্যবহার করেছিল সফট পাওয়ার হিসেবে, বিশ্বের নজর কেড়ে নেওয়ার জন্য, বিনিয়োগ টানার জন্য, আর নিজেকে তুলে ধরার জন্য ভবিষ্যৎমুখী, উদ্বোধনী শক্তিতে ভরপুর এক শহর হিসাবে। এই ইভেন্ট এক প্রকার পুনর্জন্মের প্রতীক, একটি শহরের দৃঢ়তা, উচ্চাকাঙ্ক্ষা আর আলোয় থাকার তৃষ্ণার প্রমাণ। কিন্তু চকচকে স্কাইলাইন আর মিডিয়ার হেডলাইন্সের পিছনে রয়েছে এক জটিল বাস্তবতা, যেটা বলার সময় আমরা ভুলতে পারি না। এই শহর তৈরি হচ্ছে কোটি কোটি বিদেশি শ্রমিকের ঘামে। দক্ষিণ এশিয়ার নির্মাণ শ্রমিক থেকে শুরু করে পশ্চিমের কর্পোরেট এক্সিকিউটিভ, দুবাই মূলত এক অভিবাসী নির্ভর শহর। অনেকেই এখানে আসেন স্বপ্ন নিয়ে, কেউ সফল হন, কিন্তু অনেকেই দিনের পর দিন খাটেন সীমাহীন সময়, থাকেন অমানবিক পরিবেশে, আর তাদের অধিকারও থাকে খুব সীমিত, কারণ এখানকার স্পন্সরশিপ সিস্টেম এদিকটা প্রায় আড়াল থেকে যায় লাক্সারি মল আর কৃত্রিম দ্বীপপুঞ্জের পেছনে। দুবাইয়ের এই চরম উন্নয়নের মডেল কি দীর্ঘমেয়াদী টিকবে, নাকি এটা শুধুমাত্র মরুভূমির বুকে এক চকচকে মরিচিকা, দেখতে অভিভূত করার মতো কিন্তু ভিতরে ভঙ্গুর? কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।